সালামু আলাইকুম। আজকে নির্বাচন। খুব আশাবাদী ছিলাম যে আসলে ৫৪ বছরে ইতিহাস ভেঙে মনে হয় একটা কালজয়ী, একটা ইতিহাস সৃষ্টিকারী, একটা গৌরবান্বিত, একটা উৎসব মুখর মানে ঈদের মতন একটা ইলেকশন হবে। ইউনূস সাহেবও এটা বারবার বলতেছিলেন। কিন্তু যে খবরাখবর দেখতেছি এটা তো বাস্তব, এখন তো আর হাইড করার কিছু নাই। হাইড করার চেষ্টা হচ্ছে, তারপরেও যা আসতেছে সেটা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর, লজ্জার। আর আমি যেই কথা বলি বারবার, আসলে এই রাষ্ট্রের মগজে পচন ধরছে। এটা একটা গজবের রাষ্ট্র। হুজুররা খালি বলে রহমত বরকত, ফজর পইরেই বরকতময় জান্নাত হয়ে গেছে, ওনারা জান্নাতের খুশবু পায়। আর আমি তো দেখি এটা জাহান্নামের দিকে দৌড়ায়। আমার খুব হাসি পায়, দুঃখ লাগে, কষ্ট। এক বাহিনী এখন দেখি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে ভিডিও দিচ্ছে, আমরা আপনাদের জন্য এই করতেছি, আপনাদের জন্য সেই করতেছি। আমার তখন ভেসে ওঠে ওই পিলখানায় ওনাদের এই ৫৭ জন সূর্য সন্তান, এই দেশের চৌকস, আমাদের এই আত্মীয়, পরমাত্মীয় সেনাবাহিনীর সদস্য, তাদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল ১-২ ঘন্টার ভিতরে, না রাজধানীর মতন একটা, রাজধানীর পিলখানার মতন, আমি বহুবার গেছি পিলখানার ভিতরে, সুরক্ষিত জায়গায়, আহারে কত অমানবিকভাবে, কত নির্দয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তখন এইসব বাহিনীর, এইসব চেতনা, এইসব শৌর্য, বীর্য, এইসব দেশপ্রেম কোথায় ছিল? করুণা হয়, স্রেফ করুণা হয়। দেশ তো আমাদের এই, আমি তো বলি এখানেই তো জন্মাইছি, কোথায় যাব? আবার গালিগালাজ করি, আবার সম্মানও করি, আবার ভালোও লাগে। ছেড়ে তো যেতে পারি না, ছেড়ে তো যাই না। কানাডায় তো বাড়ি করি নাই, বাড়ি করার সুযোগও ছিল কিন্তু করি নাই। অস্ট্রেলিয়াও যাই নাই, এই দেশেই দাঁত কামড়ে পড়ে আছি। তো কষ্ট হয় যখন দেখি স্ববিরোধী স্ববিরোধী কার্যকলাপ, এত গৌরবান্বিত, এত প্রচার করার তো কিছু নাই। নিজের মহিমায়, সমহিমায় কার্যকলাপেই তো মানুষকে গৌরবান্বিত করে। সেই জন্য আর কি বলি যে প্রশংসা করার মতনই তো বাহিনীটা ছিল। আমি নিজেও এই বাহিনীতে আইএসএসবিতে এসে ফিরে গেছি। আমার চোখের সামনেই রক্ষী বাহিনী তখন জমজমাট অবস্থা, ওখানে ক্রিসেন্ট লেকের পাড়ে, এখানে শেরেবাংলা নগরে আমি থাকছি। আমি চলে গেছি, আমি দিলাম না। আমার বন্ধু বান্ধব ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করছে, যাই হোক আমি যাই নাই। তো এই গেল একটা বাহিনীর কথা। আর একটা দল, যেই দলটা এই দেশের অনেক কিছু দাবি করে, অনেক কিছু করেছে, আর আমি বলছি এই দলের প্রতিষ্ঠাতার সাথে আমি ৩ বার হ্যান্ডশেক করছি, কথা হয়েছে। তাদের এই সহযোদ্ধা ছিলেন একজন কর্নেল অলি আহমদ সাহেব। উনিও তো এখন বক্তব্য দিচ্ছেন, উনি আরেকটা দলে জয়েন করছেন। কোন দুঃখে, কি মনের কষ্টে উনি ওখানে জয়েন করেছেন? আমি কেন বলতেছি, আমি তো একজন বয়স্ক মানুষ, আমার তো আসলে এখানে চাওয়া পাওয়ার এই রাষ্ট্রের কাছে কিচ্ছু নাই। শুধু আমার নতুন প্রজন্মের জন্য আমি এই তথ্যটা দিচ্ছি যে বাবা, কেন কর্নেল অলির মতন একজন মানুষ, জিয়াউর রহমানের সহযোদ্ধা ছিলেন, আমার তো, আমার মুখ থেকে শোনা দরকার নাই, উনি তো এগুলো বলছেন কথাগুলো, এবং আমি বিশ্বাস করি ওনাকে। উনি তো এই এই দলটা থাকতে পারলেন না, ওনাকে এই দলটা ছেড়ে চলে যেতে হলো, এবং তিক্ত সত্য কথাগুলি উনি এখন বলতেছেন। তারপরে এই যে বিপ্লবটা হলো, এই যে ছেলেগুলো জীবন দিল, এই ছেলেগুলো পঙ্গু হলো, এদের কোনো স্বীকৃতি এরা দিল না। এরা দীর্ঘ ১৭-১৮ বছর, তারা তো, সেই নেতা তো দেশেই ফিরতে পারলো না। এটা তো বাস্তবতা। একটা বালুর ট্রাক সরাতে পারে নাই, দেশনেত্রীকে তারা একটা চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিতে পারে নাই। আবার তারা সেই বিপ্লবকে অস্বীকার করে, সেই বিপ্লবকে ধারণ করে না। আবার এখন যে ইলেকশন হচ্ছে, তার আগে পিছে যে ঘটনাগুলো ঘটতেছে, এটা আসলে আমার মতন মানুষ বলবো, নির্দ্বিধায় নির্মোহভাবে বলবো, আমার কোনো স্বার্থ নাই। আমার শুধু স্বার্থ এই রাষ্ট্রটার ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন, আর কিচ্ছু না। আমি আর কিছু চাই না। আমি এই দেশের বলছি, আমি একদম সেই ছেড়া দ্বীপ থেকে, সেন্ট মার্টিন থেকে বাংলা বন্দর, ওদিকে আপনার ভোলাগঞ্জ থেকে ভোলাহাট, আমি গ্রামে গঞ্জে চষে বেড়াইছি। আমি গরিব মানুষ দেখলে তাদের সাথে বসি, এক কাপ চা খাই,
কখনো কখনো একটা সিগারেট খাই, যাই আমি বিভিন্ন মানুষ, সব লেভেলের মানুষের সাথেই মিশি। যে সমস্ত ঘর বাড়িতে এখন তো আর লুকানোর কিছু নাই, যে ভিডিওতে যে সমস্ত মানুষের, অসহায় মানুষ, অসুস্থ, বৃদ্ধ, পঙ্গু মানুষদের ভিডিও আসে, তাতে কি মনে হয় যে এটা কোনো মনুষ্য, এই রাষ্ট্রে কোনো মনুষ্য বসবাস করে, এই রাষ্ট্রে কোনো সরকার আছে, এই রাষ্ট্রে কোনো বিচার, কোনো আচার, কোনো সিস্টেম কাজ করে? অথচ এই রাষ্ট্র থেকেই $340 বিলিয়ন পাচার হয়, কানাডায় বেগমপাড়া গড়ে তোলে, তারা সিঙ্গাপুরে যায়, মানে সর্দি লাগলো সিঙ্গাপুরে যায়। তো এটার আর কি মন্তব্য করার আছে, কি বিশ্লেষণ করব, কি কনক্লুশন টানবো? যাই হোক, ইলেকশনের দিন বলতে আনছি, যেটা আশা করেছিলাম যে একটা দল আজকে ক্ষমতায় না আসতে পারে, 5 বছর পরে আসবে, সমস্যা কি আছে? কোনো সমস্যা আছে? এটা তো সিস্টেম, এটা চলমান একটা পদ্ধতি। কিন্তু না, ক্ষমতা যেতেই হবে, আর এক দলকে ডজ দিতেই হবে, আর এক দলকে থামাইয়ে রাখতেই হবে। আমি ঠিক জানি না বাবা, আমি তো একটা দৃষ্টান্ত। আমি তো ঢাকা শহরে আসছি শূন্য হাতে, এসে ধার করে 5 টাকা, তারপরে ভাত খেয়ে আমি টিউশনি দিয়ে আমার জীবনের কেরিয়ার আমি শুরু করছি। আমার জীবন যুদ্ধ, কেরিয়ার বলবো না, আমার লড়াইটা শুরু করছি। একটা যুদ্ধে তো বলছি বহু খণ্ড লড়াই হয়। আমাকে তো আমার মনে হয় শখানেক খণ্ড লড়াইতে অংশগ্রহণ করতে হয়েছে, তারপরে তো টিকে আছি। তার মানে কি, আমি তো হাসি মুখে কথা বলতেছি এখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো অনেক ভালো রাখছে। আমি বলছি, আমি 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 আল্লাহর কাছে বলেছিলাম যে আমি যখন 9-10-এ ইন্টারমিডিয়েটে ফার্স্ট পার্টও পড়তাম, তখন পর্যন্ত যা শারীরিক অবস্থা ছিল আমার পেটের ট্রাবল, আল্লাহ তুমি আমাকে সেরকম করে দাও। এবং একেবারে সেরকমই করে দিয়েছে আল্লাহ তালা। 40 বছর আমি গ্যাস্ট্রিকে ভুগছি, নিদারুণ গ্যাস্ট্রিকে ভুগছে, দেশে এবং বিদেশেও চিকিৎসা করেছে। যাই হোক, এবং আমি যা খাই পড়ি এখন, তার তো শুক্রিয়ার কোনো শেষ নেই। অথচ আমি তো শূন্য হাতে এসেছিলাম। আমার তো 5-6 বিঘা জমি পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো পাই নাই সেটা। আমার গ্রামে ঠিকানা নাই, নান্দুহার তালুকদার বাড়িতে আমার ঠিকানা নাই। বাট আমার সেজন্য তো কোনো অনুশোচনা নাই। কিন্তু এরা এই যে ক্ষমতার জন্য যেভাবে মরিয়া হয়ে যা যা করতেছে, এটা কি কাম্য? এটা কি শোভা পায়? না, কখনোই না, কোনো অবস্থায় শোভা পায় না। আমি আহ্বান করছি আমার নতুন প্রজন্মের কাছে, আমি শুধু বলছি আমার মতন লোকগুলো সব নষ্ট, বেশিরভাগই নষ্ট, 99% নষ্ট, বিকল, অন্ধ, টাকার জন্য, ক্ষমতার জন্য। আর এই ছেলেপেলেগুলো নিশ্চয়ই এখনো অন্ধ হয় নাই। যতই আপনি বলেন, আমি বলবো এটা চ্যালেঞ্জ, ইউনিভার্সাল। এই পৃথিবীতে শুধু বাংলাদেশের না, এই নতুন এই টিনেজার, এই জেনজেট, এরা নষ্ট হয় নাই, আমাদের মতন নষ্ট না, খোলনইসা নষ্ট হয় নাই এখনো। বহু ছেলে মেয়ে আছে অনেক অনেক ভালো, আমাদের চেয়ে শত শত গুণ ভালো, কারণ ওদের তো বয়সই হয় নাই, ওরা কোনো অপরাধ করে না। বলে না নিষ্পাপ শিশু মারা গেছে, 16, 17, 18 বছর, 20 বছর হলে তারা তো নিষ্পাপ থাকারই কথা। তাই কতটাই বা পাপ করে, কতটা করলে কি করে? না, আমাদের মতন পাপিষ্ঠ না এরা, আমাদের মতন অপরাধী না এরা, এরা এখনো অনেক ভালো। সো পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে আমি এদেরকেই বিশ্বাস করি, এদেরকেই ভরসা রাখি। এরাই চেঞ্জ করলে করতে পারবে। কিন্তু কি সমস্যাটা সৃষ্টি করতেছে, কিভাবে এদেরকে কালার করতেছে, এরাই আনলো এই বিপ্লবটা, এরাই দিল এদেরকে কথা বলার অধিকার। অধিকারই দিছে আমি বলবো, যারা কথা বলার অধিকারই ছিল না, এরা রাস্তায় নামতে পারে নাই। আমি বানোয়ার কথা বলতেছি, রাস্তায় নামতে পারছে 17 বছরে, 16 বছরে, 15 বছরে কথা বলতে পারছে। এই কথাটা তো সবাই বলতেছে, একটা বালুর ট্রাক তারা সরাতে পারে নাই, তাদের নেত্রীকে বিদেশে পাঠাতে পারে নাই চিকিৎসার জন্য, হসপিটাল খামোখা জেলে বইরে রাখছে 5 বছর 6 বছর। একটা ভয়েস ছিল কারো? সব তো দৌড়ের উপরে ছিল, সব তো পলাতন ছিল। কত মানুষকে মেরে ফেলা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, কত মানুষ জেলে বন্দি আছে, কিন্তু তারপরেও হুঁশ হয় নাই। কেন? একটু ধৈর্য ধরলে কি হতো, বাস্তবতাটাকে মেনে হতো। ওরাই তো বলতে পারতো যে আপনি শতভাগ সংস্কার করেন, 100%। আমরা চাই এই দেশটার একটা গুণগত পরিবর্তন, এই রাষ্ট্রের এই সিস্টেমের একটা গুণগত পরিবর্তন। আমরা চাই এই রাজনীতির, সোজা কথা, একটা ওভারহলিং চাই। কিন্তু সেটা না বলে সব উল্টা মুখে চললো। তো ভবিষ্যৎ তো আমার মনে হয় আরো খারাপের দিকে যাচ্ছে, মানুষের ইমপ্রেশন তো আরো খারাপের দিকে যাচ্ছে। মানুষ তো এই নতুন প্রজন্মদেরকে চেতনা দিয়ে ডুবাইয়ে রাখা হয়েছিল, এখন আর সেই চেতনা দিয়ে ডুবাইয়ে রাখা সম্ভব নয়। এরা বুঝে গেছে এখন,
আমি তো বহুবার এই প্রশ্ন ছুড়ে দিয়েছি যে এই চেতনাটা কিসের চেতনা ছিল, কোথায় ছিল আমাদের সেনাবাহিনীর প্রধান সেনাপতি এই 16ই ডিসেম্বরে? কেন ছিল না সরোয়ার্দী উদ্যানে? একটা লোকের বলার সহজ আছে, উত্তর দেবার যে এই কারণে ছিল না। যুদ্ধটা কাদের ভিতরে হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে? কিভাবে বলে যে আমি সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি? কেন ছিল এই রাষ্ট্রটা বটমলেস বাস্কেট? এখনও তো সেটাই আছে, আর তো লুটের বাস্কেট। জবাব দিবে কে? তারপরেও তাদের এই সেই একই পথে চলা, একই ফিলোসফি, একই দর্শন, একই কর্মকাণ্ড, একই ধরনের কথাবার্তা। বাবা, আমি তো বলছি, আমি আহ্বান জানাইছি, একজন ভালো মানুষকে ভোট দাও। কোনো দলের পক্ষে কথা বলি নাই। আমার মতন মানুষ কোনো দলের পক্ষে কথা বলে না। আমি কোনো দলের এজেন্ট না, দালাল না। কেউ আমাকে এক কাপ চা খাওয়ায় নাই, আমি কারো চা খাইতে যাই নাই। আমি সরি, কিন্তু আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই দলটার জন্য আমার করুণা হয়। এটা তো এইভাবে এইভাবে নষ্ট হয়ে যাওয়ার কাম্য নয়, কাম্য ছিল না। খুবই খারাপ। কেন বলতে আনলাম এই কথাগুলো? এতক্ষণ সকাল থেকে দেখতেছিলাম নানা জায়গার খবরাখবর, ভিডিও। তো যা যা দেখলাম, তো সব তো এই প্রশাসন তো এই এই বিগত 25 বছর যাবত এরাই তো আছে। তো এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে অনেক ঘটনা, এটা দেখে বুঝতে পারলাম আর কি। এখন তো সবকিছু দেখা যায়, এই মিডিয়া, এই এই কমিশন টমিশন যারা যারা আছে, সব কিছু মানে ঠিক সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেখাচ্ছে না। তো এই জন্যই এই কথা বলতে আসলাম যে না, এটা ঠিক না, এটা ঠিক না। ওই যে বাহিনীর কথা বললাম, এখন মিনিটে মিনিটে ভিডিও দিচ্ছে আমরা কি করতেছি, আপনাদের জন্য সেবায় নিয়োজিত। তো বলছি, বিগত 16 বছর পিলখানায় কি করছিলেন তারা, এই বাহিনীগুলো? এত গুম খুন আয়নাগর কোথায় এগুলো? তখন কি চোখে পড়ে নাই? কেউ দেখে নাই? একটা লোক ছিল না কথা বলার মতন যে না এগুলো ঠিক না, আমরা একটা রাষ্ট্র, আমরা সবাই ভাই ভাই, 18 কোটি মানুষ। শুধু 18 কোটি মানুষ কেন, এই পৃথিবীর কোথাও তো এগুলো হওয়ার কথা না, ঠিক না? এখনো বলতেছি, সুস্থভাবে দেশটাকে চলতে দেন, নিজেরাও সুন্দর সুশৃঙ্খলভাবে চলেন, রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।